আমার বয়স তখন 12 বছর। 2008 সালের কথা। ক্লাস 6-এ পড়ি। একদিন সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ার সাথে একটা লোককে আনলেন। আমি পড়ছিলাম। আমাকে দেখে পরিচয় করিয়ে দিলেন। লোকটার বয়স হয়তো আব্বুর চেয়ে একটু বেশি। লোকটার মাথায় চুল অল্প ছিল, গায়ের রং শ্যামলা, মুখটা অনেক হাসি হাসি। ভালো মন্দ জিজ্ঞেস করা, উনি আব্বুর সাথে গল্পে ব্যস্ত হয়ে গেলেন এবং জিজ্ঞেস করে তিনি ব্যস্ত হয়ে গেলেন। আমি পড়তে বসেছিলাম। এই ঘটনার প্রায় 1 মাস পর গভীর রাতে আমি স্বপ্ন দেখছি। আমি একটা অন্ধকার ঘরে, ওই লোকটা একটা খাটে বসে আছে। খাট সোজা জানালা, জানলা দিয়ে অল্প আলো আসছে। সন্ধ্যা হওয়ার আগে অথবা ভোর হওয়ার আগে যেমনটা থাকে। লোকটার মুখ আজ হাসি হাসি নাই, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিঃশব্দে উনি কাঁদছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না। হঠাৎ করে উনি হাতের ভেতর থেকে একটা বোতল বের করে কিছু খেলেন, আর কিছুক্ষণ পরেই ফ্লোরে বসে পড়লেন আর ভীষণ কাঁদতে থাকলেন। মা মা বলে গলা চেপে ধরলেন। আমি কাছে যেতেও পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। ওনার মুখ দিয়ে কেমন ফেনা বের হয়ে বেরোতে লাগলো। আমি আর বুঝতে বাকি থাকলো না আমার যে উনি কি খেয়েছেন। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। উনি হঠাৎ সোজা আমার দিকে তাকালেন। ওনার লাল হয়ে যাওয়া 2 চোখ মনে হলো ঠিকরে বের হয়ে আসছিল। আমি ভয়ে চিৎকার দিলাম। ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখি ঘামে ভিজে গেছি, গলা শুকিয়ে গেছে। আম্মু আমার চিৎকার শুনে আমার কাছে আসলেন। আমি সব বললাম। উনি আমাকে বললেন, এটা শুধুমাত্র স্বপ্ন, আর কিছু না। এরপর আর স্বপ্নটা দেখিনি, কিন্তু মনে মনে লোকটাকে আমি খুঁজছিলাম। এর মাঝে 2 দিন লোকটাকে রাস্তায় দেখলাম, হাসি খুশি। আমি ভাবলাম আম্মু ঠিকই বলেছেন, ওটা জাস্ট একটা স্বপ্ন ছিল। কিন্তু বাস্তবতা অন্য কিছু দেখাতে চাইছিল। স্বপ্ন দেখার 20 দিনের মধ্যে আমি স্বপ্নটা হুবহু সত্যি হয়ে গেল। হ্যাঁ, লোকটা সত্যিই মারা গেল একইভাবে, বিষ খেয়ে। তার লাল চোখ দুটো খোলা ছিল। এরপর আমি ঘুমাতে পারতাম না, বারবার ওই স্বপ্নটাই দেখতাম। আম্মু আমাকে মসজিদের ইমামের কাছে ঝাড়িয়ে নিয়ে আসলেন। ওনাকে বলা হলো স্বপ্নের কথা। তারপর স্বপ্নটা আর দেখলাম না। প্রায় 2 বছর রাতে আমি কোনো স্বপ্নই দেখিনি। অবাক লাগছে তাই না? সত্যি কোনো স্বপ্ন দেখিনি। একদম নিরেট মৃত ঘুমানোর পর 2 বছর পর যা স্বপ্নে দেখলাম তা কিভাবে বর্ণনা করব আমি বুঝতে পারছি না। সারা গায়ে কাঁটা দিচ্ছে। আমার আব্বু একটা ইটের রাস্তায় তিনি পড়ে আছেন। মনে হচ্ছে কোনো কিছু তাকে চেপে বুকের পাঁজরগুলো ভেঙে দিয়েছে। তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করছেন। আব্বুর নাক কান দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরে পড়ছে। মুখ দিয়ে বারবার মা বলছেন। আব্বু চোখ দুটো অপলক, কেন যেন সোজা আমার দিকে তাকিয়ে আছেন। হাত দুটো দিয়ে মাটিতে জোরে জোরে চাপড় দিচ্ছেন। কষ্টটা যদি একটু নিবারণ হয়। আর বলতে পারছি না। এরপর আমি চিৎকার করে কাঁদছি। অনেকক্ষণ কেঁদেছি। আম্মু আমাকে শান্ত করতে পারলেন না। আমি আবার হুজুরের কাছে গেলাম। এবারও ওনাকে বলা হলো আমি স্বপ্ন দেখে ভয় পেয়েছি। কি দেখেছি বলা হলো না। আমি স্বপ্ন দেখার 20 দিন পর আব্বু মারা গেল রোড অ্যাক্সিডেন্টে। আম্মু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমি কিছু বলিনি। ঘটনা এতটুকুই শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু আরো 3টা মৃত্যু আমি দেখেছি। এবার 2012 সাল বিকেল। আমার পেছনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, কথা বলছে। আমি পেছনে ফিরে দেখতে পাচ্ছি না। সামনে একটা নতুন একতলা বাড়ি। আমি বাড়িটা দেখিনি, চিনতে পারলাম না। একটা ছেলে যার বয়স 20-22 বছর হবে আমার দিকে পিঠ ফিরিয়ে দরজা আটকাচ্ছে। ওই বাড়িটার ছেলেটাকে আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ সে মা বলে চিৎকার দিল আর পড়ে গেল। সবাই
দৌড়িয়ে গেল। সবাই আমার দিকে পিঠ ফিরিয়েছিল। আমি কারো মুখ দেখতে পাইনি। ছেলেটার মুখ আবার আমি দেখতে পেলাম, এবং যে মাত্র দেখলাম সেই মাত্র আমি চিনতে পারলাম না। সে সোজা আমার দিকে তাকিয়েছিল বিস্ফারিত চোখে। এবার আমি বুঝতে পারলাম না কিভাবে সে মারা গেল। আমি জানতাম সে মারা যাবে, কিন্তু যা জানা ছিল না সেটা হচ্ছে আম্মুকে কিছুটা বলতে পারলাম না আমি। এবং 20 দিন পর আমি হঠাৎ করে নিউজ পেলাম যে আমার চাচাতো চাচার ছেলে মারা গেছে লোহার গেটে ইলেকট্রিক শক খেয়ে। আমি দেখতে গিয়েছিলাম, আর সবার ভাষ্য মতে আমার স্বপ্নের মতো ঠিক যা যা ঘটেছিল স্বপ্নে সেভাবেই সে মারা গিয়েছিল। আমার আপন চাচাতো বোন সেখানে উপস্থিত ছিল। সে পর্যন্ত বলল সোহেব উল্টো দিকে তাকিয়েছিল, মনে হচ্ছিল কিছু দেখতে পেয়েছিল, হয়তো যমদূত। তারপর আর কথা বলেনি। আমরা শহরে থাকতাম, ওরা গ্রামে, তাই আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম। এই কারণেই আমি স্বপ্নে দেখার পরেও তাকে চিনতে পারিনি। হয়তো চিনলে কিছু করতে পারতাম। এর পরের ঘটনা 2014 সালের। আমি দেখছি একটা মাঠের মধ্যে হাঁটুর থেকে একটু নিচে ধান, এর মধ্যে একটা লোক কাজ করছে। এই সময় একটা রাত ছিল, এবং রাস্তার রোড লাইটটা লোকটার আবছা দেহ বুঝতে পারছিলাম, কিন্তু অনেক চেষ্টা করে মুখটা বুঝতে পারছিলাম না। এবার আমি সত্যি অনেক চেষ্টা করলাম মুখ দেখার, চেনার, যদি বাঁচাতে পারি। হঠাৎ লোকটা কাঁপা শুরু করলো, কাদার ভেতর পড়ে গেল আর ভীষণ কাঁপতে লাগলো। আমি কিছু বুঝতে পারলাম না কেন এমন হলো। লোকটা যখন কাদায় একদম মাখামাখি, তখন মুখটা দেখতে পেলাম, কিন্তু কাদায় পুরো চেহারা বোঝা যাচ্ছিল না। লোকটা আমাকেই দেখেছিল, ঘাড়টা আমার দিকে ফেরানো ছিল। পরদিন আমি আম্মুর কাছ থেকে আমার আত্মীয়দের মধ্যে আমার স্বপ্নের মানুষের মতো যাদের অবয়ব, যাদের সাথে চেহারা মিলে যায় বা যারা দেখতে অনেকটা ওই রকম, তাদের সাথে ব্যাপারে কথা বলে জানতে চাইলাম। জানতে পারলাম আমার ফুফাতো 2টা ভাই মাঠে কাজ করে। আমি ফুফা বাড়ি যাব এই কথা বলার আগেই কল এলো আমার ফুফাতো ভাই গত রাতে মারা গেছে। আমি তার মুখটা দেখেছিলাম ডান দিকে ফেরানো, চোখ খোলা হিসেবে সেদিক দিয়েই তাকিয়েছিল, এবং তার ব্রিগি ছিল রাতে মাঠে পড়ে সে মারা যায়। আমি খুব নিরুপায় অনুভব করতে লাগলাম। এইবার আমার হাতে 20 দিন সময় ছিল না। আর এর পরের ঘটনা 2016 সালের। আমি এইবার রাতে স্বপ্ন দেখলাম না, এইবার দুপুরে স্বপ্ন দেখলাম। একটা লোক যার বয়স 35-এর মতো একটা ঘরে খাটের ওপর বসে আছে এবং উফ বলছে আর মুখটা বিকৃত করছে। এই সময় একটা লোক আলোক আর কিছু ওষুধ নিয়ে আসলো। উনি খেলেন, কিছুক্ষণ পর বুকে হাত দিয়ে ফ্লোরের ওপরে পড়ে গেলেন। অন্য লোকটা তাকে ধরে ফেলল। উনি বললেন খুব ব্যথা করছে, ডক্টরের কাছে নিয়ে যা। আর একদম আমার দিকে তাকালেন, সোজা আমার দিকে। মনে হলো উনি আমাকে দেখতে পেয়েছেন। এরপরে ঘুমটা ভেঙে গেল। লোক 2 জনের একজনকেও আমি চিনতে পারলাম না। এইবার 20 দিন পার হলো মৃত্যুর সংবাদটা পেতে। আমি আমার আম্মুর চেয়ে চাচাতো বোনের হাজবেন্ড, যে কিনা আমার খালু হয়, মারা গেছেন স্ট্রোক করে। আমি অনেক দেখেছি 5 বছর আগে, ওনাকে দেখেছি 5 বছর আগে, তাই চিনতে পারিনি। তখন উনি অনেক ফিট ছিলেন, নতুন বিয়ে হয়েছিল, তাই চিনতে পারিনি। স্বপ্নগুলো দেখে মনে হয় আমি ওই জায়গায় আছি দাঁড়িয়ে, মারা যাচ্ছে যে সে আমাকে দেখতে পাচ্ছে। কিছু বিষয় আমার কাছে রহস্যজনক। এই মৃত্যুগুলো কেন নির্দিষ্ট সময় হয়? আমি তো তাদের দেখতে পাই স্বপ্নে, তারা আমাকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কিভাবে দেখে? এখন বলি, আমার নাম ঠিকানা কেন বলতে চাই না, কারণ আত্মীয়রা যদি জানতে পারে তাদের প্রিয়জনের মৃত্যু আমি আগে দেখেছি, আমাকে অপয়া বা খারাপ কিছু ভাববে, মনে করবে তাদের মৃত্যুর জন্য আমি দায়ী, আমি কালো জাদু বা খারাপ কিছুর সাহায্য নিয়েছি। আমি তখন ক্লাস 9-এ পড়তাম স্কুলে। তো একটা কাজিনের বিয়ের ফাংশন ছিল, তো আমি 2টা ফ্রেন্ডকে আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ ইনভাইট করলাম যে
গ্রামটা ঘুরে আসি। তো ওদেরকে নিয়ে গেলাম। আর অনুষ্ঠান শেষ করে বিকালের দিকে আমরা একটা মানে গ্রাম থেকে একটু পাশে তো বসে আমরা গল্প করতেছি, মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি এগুলা নিয়ে আর কি গল্প করতেছিলাম, কারণ তখন থেকে এখনো মানে এই জিনিসগুলোর প্রতি অনেক কিউরিওসিটি থাকে আর কি আমাদের। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের বাড়ি থেকে একটু দূরে অর্থাৎ আরেকটা গ্রামে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ে। আর এই ব্রিজটা সম্পর্কে অনেক কিছু শুনেছি আগে। তো ওদেরকে আমি বলি যে এটা তো এরকম হয়েছিল, আর এখানে হয়তো অনেক মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। যেহেতু আমি জাস্ট একটা যেটা এক্স্যাক্ট নিউজ যেটা জানি সেটা হচ্ছে ওইটা নাকি ওভারলোড হয়ে ভেঙে পড়ছিল ব্রিজটা। তো চিন্তা করলাম যে ওখানে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হয়তো প্যারানরমাল হয়তো কোনো কিছু ঘটলেও ঘটতে পারে। তো ওদেরকে বললাম, তো ওরা রাজি হলো যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকেই যাব। তো আমরা গেলাম। যাওয়ার পর যেহেতু মানে হন্টেড কোনো কিছু একটা, তো চিন্তা করলাম যে ফার্স্টে আমরা দিনের বেলা যে দেখি আচ্ছা এটা দেখতে কিরকম হবে, কারণ রাতের বেলা হঠাৎ করে গেলে যদি কোনো কিছু ঘটে যায়। তো এই চিন্তা করে আমরা একটু আগেই গেলাম। তো যাওয়ার পর আমরা ওখানে যাই। তো ফার্স্টের দিকে আমরা জাস্ট গল্প করতেছিলাম, তখন বিকাল হয়ে প্রায় সন্ধ্যা হচ্ছিল আর কি। তো গল্প করতেছি তো একটা সময় আমরা নিজেরাও টের পাই না কখন মানে রাত হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেল তখন। তো কোনো একটা কারণে আমরা সেখান থেকে মানে উঠে অর্থাৎ বাজারে যাব। বাজার ছিল একটু জাস্ট দূরে গ্রাম থেকে, সরি মানে ব্রিজ থেকে। তো ওখানে যাওয়ার পথে আমরা ভাইয়া আসলে এখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে ওই লোহার যে ব্রিজটা ছিল অর্থাৎ মানে ভাঙা যে ব্রিজটা ছিল ওইটাকে আর রিভিল করা হয় নাই। ওইটা প্রায় খুব উইয়ার্ড ভাবে আর কি ভাঙা ছিল আর কি। আর তার পাশে একটা কনক্রিটের একটা ব্রিজ করা হয় ওইটার কারণে যাতায়াতের ব্যবস্থার জন্য। আর কনক্রিটের ব্রিজটা হচ্ছে একদম হাইওয়ে রোডের সাথে কানেক্টেড। আর ওইখানে যদি যেতে হয় আমাদেরকে উপরে উঠতে হবে অর্থাৎ একটু নিচে। তো আমরা উঠার পর কিছুক্ষণ পর খেয়াল করলাম যে সন্ধ্যার দিকে এখানে কিছু দোকানপাট ছিল, দোকানপাটে আলোও ছিল, আশেপাশে অনেকগুলা বাড়িতে লাইট জ্বলছিল, এরকম একটা অবস্থা। বাট তখন আমরা দেখলাম যে মানে আমাদের টোটাল সারাউন্ডিংস একদম ডার্ক, একদম টোটালি অন্ধকার ছিল। তো এটা অতটা বেশি মাথায় নিয়ে নাই, কারণ গ্রামের দিকে তো কারেন্ট থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, এই কারণে অতটা মাথায় নিয়ে নাই। তো আমরা হাঁটতেছি, তো হঠাৎ করে আমাদের পিছন থেকে একটা ছেলে সাইকেল চালায় যাচ্ছিল আর কি। তো ওর হচ্ছে মানে একটু যায় অর্থাৎ প্যাডেল যেটাকে বলি আমরা, একটু সামনে যায় আবার তার মানে সাইকেলটা নিয়ে পড়ে যায় বা চেইন ঠিক করতেছে এরকম। তো একটা সময় একটু ইরিটেট ফিল করলাম যে সে কি আমাদেরকে টিস করতেছে বা এরকম কিছু একটা। তো এই কারণে এটা দেখার জন্য সামনে যাই বা মানে তাকে জিজ্ঞেস করবো আর কি যে কি সমস্যা কি এই কারণে। তো সামনে যেতে যেতে দেখলাম যে সম্পূর্ণ রোডটাই একদম খালি, সেখানে কিছুই নাই। তারপর টর্চ অন করলাম, আশেপাশে দেখলাম কিছু নাই। তখন ভাবলাম যে হয়তো কোনো একটা বাড়িতে হয়তো ঢুকে গেছে, হয়তো বাড়ি আশেপাশেই হবে এই কারণে। দেন আর কিছু দূর হাঁটার পর আচ্ছা এখন হচ্ছে মেইন রোডে আমি ছিলাম একদম ডান পাশে, মাঝখানে একটা ফ্রেন্ড ছিল ওর নাম ফাহিম, আর একদম বাম পাশে যে ফ্রেন্ডটা ছিল ওর নাম হচ্ছে সৈকত। তো হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের মানে বাম পাশ থেকে একটা মহিলা, বয়স মানে বৃদ্ধা এতটুকু বোঝা যাচ্ছিল, বাট অন্ধকারে তাকে আমরা ভালো মতো দেখতে পাচ্ছিলাম। বাট যেহেতু সে একদম মানে আমার যে থার্ড ফ্রেন্ডটা সৈকত ছিল একদম বাম পাশে লেফট সাইডে, ওকে যেহেতু ক্রস করে যাচ্ছিল তার মানে ও হচ্ছে একদম ফার্স্টে ভালো মতো দেখে। তো তাকে জিজ্ঞেস মানে ক্রস করার সময় একদম যখন কাছে চলে আসলো বলল যে তোদের অনেক সাহস। তো এই কথাটা জাস্ট সৈকত শুনছে, বাট আমার ফ্রেন্ডও শুনে নাই, আমিও শুনিনি। তো আবার এই ফাহিমকে বলল যে মহিলাটা কেন এই কথা বলল। তো ফাহিম আবার কথাটা শোনার জন্য পিছনে ঘুরে মানে পাশে বলে যে জি কি বললেন আপনি। ওকেও কথাটা বলছে যে তোদের অনেক সাহস, রিপিট করে কথাটা। তো ও একটু নার্ভাস হয়ে যায়, তো বলতেছিল যে আমাকে জিজ্ঞেস করতেছে যে এরকম একটা কথা কেন বললো। তো আমি বললাম যে আচ্ছা যেহেতু এখন তো এসে পড়ছি আর এই কথা যেহেতু বলছে
চল তাহলে জিজ্ঞেস করি যে কেন এই কথাটা বললো। হুম হুম। তো আমরা তিনজনই একসাথে পিছনে ফিরি জিজ্ঞেস করার জন্য। বাট পিছনে যখন ফিরলাম, তো ফার্স্ট অফ অল যেহেতু অন্ধকার ছিল, আমরা তো কিছু দেখতে পারতেছিলাম না অতটা ভালো মতো। আচ্ছা। তারপর হচ্ছে টর্চটা আমরা অন করি, অন করার পর দেখলাম যে পুরো রোডই মানে ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা, কিছু নাই। হুম। তো আর যেহেতু উনি বয়স্ক ছিল, এতটুকু যেহেতু বুঝতে পারছিলাম, তো এতটুকু আমরা বুঝছি যে এত কম সময়ে জাস্ট 2-3 মিনিটে তার এরকম ডিস্টেন্সটা মানে ক্রস করা পসিবল হবে না, যে আমরা আচ্ছা। দেখবো না। আচ্ছা। ইভেন ডান পাশ দিয়ে যে রোডটা গেছে, ওই রোডটা হচ্ছে আপনার হাইওয়ে থেকে একটু ঢাল হুম হুম। নিচে, তারপর ওই রোডটা দিয়ে যেতে হবে। আর ওই বয়সের সাথে এটাও বোঝা গেল যে তিনি এটা ক্রস করতে পারবেন না, মানে নিচে নামতে মানে এটা পসিবল না। হুম হুম। তো ওদেরকে বললাম যে আচ্ছা তেমন কিছুই হয় নাই, আমাদের তো আমরা সবাই ঠিক আছি, জাস্ট যে সুরাটুরা যা যা পারো হুম হুম। ওগুলো পড়তে থাকো, আমরা আগাই, এখানে আর সময় নষ্ট না করি। তো এটা বলে আমরা হাঁটতে হাঁটতে, তো বাজারে যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, সেটা হচ্ছে আমরা ওই যে গোমতী নদী যেটা বলা হয়, আচ্ছা। গোমতী আচ্ছা। নদীর একটা ব্রিজ আছে। হুম হুম। তো ওই ব্রিজটা যখন মানে ক্রস করতে যাব, তখন আমরা খেয়াল করলাম যে হাইওয়ে রোডে গাড়ি চলাচল করতেছে ঠিক মতো। হুম হুম। আমরা যখন ওই ব্রিজ থেকে যখন আমরা উঠি মেইন রোডে, অর্থাৎ ওই কনক্রিটের ব্রিজের ওখানে যখন উঠি, তখন থেকে এই পর্যন্ত প্রায় 10-15 মিনিটস কোনো গাড়ি ছিল না রোড, হুম হুম। সম্পূর্ণ হাইওয়ে রোডটা একদম ফাঁকা ছিল। হুম হুম। তখন ঘটনা ঘটছে। বাট আমরা যখন ওই ব্রিজের কাছে চলে আসি, তখন দেখলাম যে হ্যাঁ একদম সবকিছু স্বাভাবিক। হঠাৎ আচ্ছা। জাস্ট চোখের পলকেই দেখলাম যে হ্যাঁ সবকিছু স্বাভাবিক হয়ে গাড়ি গেছে। ঘোড়া মানে যাই হোক আচ্ছা। সব ইয়ে হচ্ছে। এটাই ছিল আপনার ঘটনা, না আরো আছে? হ্যাঁ। আচ্ছা, তারপর তারপরে? হচ্ছে তারপর আমরা 2 দিন ছিলাম হুম। বাড়িতে। হুম হুম। তো তারপর আমরা চলে আসি। হুম হুম। তার ঠিক 1 বছর পর আমি আবার গ্রামে যাই আচ্ছা। কোনো একটা কারণে। তো গ্রামে যাওয়ার পর বিকেলের দিকে আমার একটা কাজিনকে নিয়ে ওই ব্রিজটার বিপরীত সাইডে, যেখানে যাওয়া হয় নাই, ওখানে আবার গেলাম। তো যাওয়ার পরে ওই ব্রিজটা আসলে কেন উইয়ার্ড বলেছিলাম যে উইয়ার্ড ভাবে ভাঙা, এটা স্টার্টিংটা ভাঙা আর এন্ডিং পয়েন্টটা ভাঙা, বাট মাঝখানে 2টা পিলার, মানে মাঝখানে একটু ওয়ে, হুম। এটা হচ্ছে আপনার মানে স্ট্যান্ড কোড এখনো আছে ঠিক মতো, বাট 2 পাশ নাই। নাই না, আপনি কিন্তু ছবিটা দেখাইছেন, তখন আমি ছবিটাও দেখলাম। জি। তো আমরা ওই পাশ থেকে আমি কাজিনের সাথে বললাম যে দেখি আচ্ছা চলো আমরা আমাদের এইমটা চেক করে দেখি কার এইম কত ভালো। হুম হুম। তো ওখানে ইট ছিল, ইট নিয়ে আমরা শো করতেছিলাম যে কার এইম কত ভালো হয়। তো এইভাবে মজা টজা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো হুম। আমার কাজিনটার হচ্ছে বাসা থেকে ফোন আসে যে মানে ওকে যেতে হবে। হুম হুম। তো আমি বললাম যে আমার তো যেতে লেট হবে, তুমি যাও। তো ওকে পাঠিয়ে দিলাম। এখনো ঠিক এবারও প্রায় 7টাও না 8টা এরকম হবে, 7:30 8টা নিয়ারলি এরকম একটা টাইমে। তো আমি ওই কনক্রিটের যে ব্রিজটা আছে ওইটার উপরে মানে রেলিংটার উপরে বসে ফোনে কথা বলতেছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে কিছু একটা আইসা পড়লো পিঠের উপর। আচ্ছা। তখন মনে হয়েছে যে হয়তো কোনো পাখি টাকি, যেহেতু অন্ধকার ছিল, হুম হুম। হয়তো এসে হয়তো ধাক্কা লাগছে বাই চান্স বা এরকম কিছু একটা। তো এটা আমি ফার্স্টে গায়ে নিই না, আবার ফোনে কথা কন্টিনিউ করতে থাকি। হুম হুম। আবার এসে পড়ে, বাট এই সময় একটু অনেক হার্ডলি মানে এসে পড়ে আর কি, যার কারণে আমি একটু রেগে যাই। রাগার পর ফোনটা কেটে আমি পিছনে তাকানোর পর দেখলাম যে কোথাও কিছুই নাই, মানে সবকিছু একদম নর্মাল। তো এবার চিন্তা করলাম যে প্লেসটা একটু চেঞ্জ করি। আচ্ছা। এটা ভেবে জাস্ট রেলিংটা থেকে নামলাম, নামার পর 2টা পা ফেলছি জাস্ট এরকম, আরেকটা ইট অর্থাৎ আমাকে এম করে মারা হয়েছে, বাট আমি ওখান থেকে সরে যাই, যার কারণে ইটটা যায় একদম ব্রিজের উপর পড়ে। আচ্ছা। ওইটা আমার চোখে পড়লো, তখন আমি বুঝলাম যে এটা আসলে ইট ছিল, অর্থাৎ ইটের টুকরা ছিল। তো এটা ভেবে মানে তখন একটু মানে নার্ভাস যে এরকম তো বিকালবেলা করছিলাম, এখন এটা কি হচ্ছে, ফিডব্যাক নাকি এরকম কিছু একটা। তো টর্চ অন করে ব্রিজের দিকে মারি। তখন যেটা দেখলাম সেটা হচ্ছে সেই 3 ফিট হবে হাইটটা, এরকম একটা শ্যাডো গ্রে কালার। আচ্ছা। এটা হচ্ছে ওই যতটুকু বেজ এখনো স্ট্যান্ড করতেছে, ওইটার হচ্ছে আপনার ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশ, এরকম হচ্ছে ছোটাছুটি করতেছে, হাঁটাহাঁটি করতেছে এরকম। আচ্ছা। তো এটা দেখার পর মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো উপরে ভর করতেছে, মানে নিজের সেন্স থেকে অচেতন হয়ে যাচ্ছিলাম এরকম একটা। তো এখানে হচ্ছে আমরা যে পাশ থেকে আমরা ইট ছুড়ি, যে পাশ থেকে শেষ, এটার হচ্ছে ওইখান থেকে একটা বট গাছ
উঠে আপনার অনট্রিটেড ব্রিজটাকেও মানে রেলিং একটা পাশ ঢাকা, পুরনো একটা বটগাছ ছিল। তো হঠাৎ দেখলাম যে আমি ওইখানে চলে আসছি। আসার পর মানে সাডেনলি ডিসকভার করলাম যে না, আমি তো এখানে চলে আসি, কিভাবে আসলাম বা কিছু মাথায় আসতেছে না, যে এটা তো একদম অনিচ্ছাকৃত ছিল, এখানে তো আসতে চাই নাই। তো একটু সামনে দেখলাম যে একটা লোক দাঁড়িয়েছিল। তো উনি আমাকে মানে চোখ দিয়ে ইশারা করতেছে যেন আমি উপরের দিকে তাকাই, বটগাছটার দিকে যেন আমি তাকাই। আচ্ছা। তো এটা জাস্ট একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল, বাট কিভাবে সেটা জানি না, কারণ হচ্ছে অন্ধকার ছিল। ইভেন আমি নিচ থেকেও কোনো টর্চ মারি নাই তাকে দেখার জন্য, বাট তাকে আমি দেখতেছিলাম, জাস্ট তাকে। তো আমি উপরে তাকালাম, বটগাছের উপরের দিকে তাকালাম। জাস্ট তখন মনে হচ্ছিল যে আমরা যখন সেন্সলেস হয়ে যাই তখন চোখের পলক যেরকম স্লো হয়ে যায়, অনেকটা এরকম হয়ে যাচ্ছে চোখের পলকটা, মানে নর্মাল ছিল না, এটা বুঝতেছিলাম। আর হচ্ছে ঠিক চোখটা বন্ধ হওয়ার যখন মানে অল্প একটু বাকি থাকে পুরোপুরি বন্ধ হইতে, তখন দেখতেছি যে একটা ডালে ব্ল্যাক একদম কালো কিছু একটা বসে আছে। তার চোখ দুটো জাস্ট বোঝা যাইতেছে যে রেড কালার, এরকম কিছু একটা বোঝা যাইতেছে, আর আলো ছুড়ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা দেখার পরে যে মানে কি করব কিছু বুঝতেছি না। তো চিন্তা করলাম যে ফোন বের করি, ফোন দেওয়ার ট্রাই করি কাউকে, হয়তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবো যদি ফোনে কানেক্টেড থাকি কারোর সাথে। আচ্ছা। তো ফোনটা বের করলাম, যেটা দেখলাম এখানে একটা উইয়ার্ড একদম, সেটা হচ্ছে ফোন ওপেন আছে বাট কোনো নেটওয়ার্ক, মানে দুইটা ফোন ছিল, দুইটা ফোনের ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক, একদম পুরোপুরি ব্ল্যাক, জাস্ট আলো জ্বলতেছে এরকম। তো পকেটে ঢুকাই, এখন কি করব বুঝতেছি না। তো চিন্তা করলাম যে বাড়ির দিকেই যাই, এখন তো কি করার আছে। তো 2-3 মানে কদম ফেলার পর যেটা দেখলাম, এটা মানে এতক্ষণ যা হয়েছে, বাট এইটা সবচেয়ে বেশি উইয়ার্ড লাগছে। সেটা হচ্ছে গত বছর, অর্থাৎ 1 বছর আগে যখন আমরা আসছিলাম, 10 to 15 মিনিটস যেরকম ঘটনা ঘটার সময় হাইওয়ে রোড একদম ফাঁকা ছিল, কোনো গাড়ি ছিল না, এবার সেম, একদমই সেম। ওইখানে কোনো গাড়ি, সিএনজি কিচ্ছু নাই, ইভেন একটা মানুষও নাই, কোনো আলো নাই, এরকম জাস্ট মোবাইল থেকে ওই যে আলোগুলা বেরোচ্ছে ওইটাই। তো আমি যাচ্ছি হাঁটার, মানে আস্তে আস্তে হাঁটার ট্রাই করতেছি। তখন পিছন থেকে হঠাৎ মানে একটু বাতাসের শব্দ আসলো, তারপর বলল, মানে একটা কণ্ঠে বলল যে তোর আসলেই অনেক সাহস। সেই একই কথা, বাট এবার একটু এক্সটেন্ড করা হয়েছে যে তোর আসলেই অনেক সাহস। তো এটা একবার বলে, তো আমি তখন একটু চিন্তা করতেছিলাম, মানে যে এখানে তো যেহেতু আমাকে ক্ষতি হবে এরকম কোনো কিছু আমাকে জানাচ্ছে না, মানে এই কারণে একটু কনফিডেন্স ছিল যে না, খারাপ কিছু হয়তো হবে না, জাস্ট এমনিতেই হয়তো আসছে, এই কারণে ভুল হয়েছে, এটাই। তো এটা চিন্তা করতে করতে আমি হাঁটতেছি। তো দেখলাম যে কিছুক্ষণ যাওয়ার পর দূর থেকে দেখতেছি যে আলো আসতেছে, অর্থাৎ গাড়ি চলতেছে আর কি, গাড়ি ঘোড়া চলবে এরকম একটা অবস্থা, মানে গাড়ি আসতেছে বোঝা যাচ্ছে। তো পিছনেও তাকালাম, আবার পিছন থেকেও দেখতেছি যে গাড়ি আসতেছে, চলাচল করছে, কিন্তু ব্রিজটা ফাঁকা, কনক্রিটের যে ব্রিজটা ছিল ওটা ফাঁকা। তো চিন্তা করলাম যে মানে তখন তো মাথায় কিছু আসতেছে না, জাস্ট হাঁটতেছি আস্তে আস্তে। কিছুক্ষণ পর মনে হলো যে পিছনে, মনে হলো না, মানে পিছনে বিড়াল ডাকছে, অনেক বিড়াল ডাকছে, আর মানে অনেক বুইয়ার শব্দগুলো আসতেছে। তো আর মানে মনে হচ্ছিল যে অনেক ঝড় তুফান হচ্ছে আর কি, পিছনে যাচ্ছে, সামনে কিছু না। তো অনেক কষ্টে মানে যেটা ডিটারমাইন ছিলাম যে পিছনে তাকানোই যাবে না, পিছনে মানে কোনোভাবেই তাকানো যাবে না। তো এটা ভেবে মানে হাঁটতে হাঁটতে গ্রামে চলে, মানে বাসার দিকে চলে আসি। তো এরপর আর যাওয়া হয় না। ধরনের শেয়ার করার কোনো প্ল্যাটফর্ম ছিল না, শেয়ারও করা হয়নি কারোর সাথে। তো এখন কিছু কিছু ঘটনা, ছোট ছোট ঘটনা মনে পড়তেছে, সেটাই শেয়ার করতেছি। সে ছোটকালে, তখন আমার বয়স 7-8 বছর বয়স, সে সময় অভ্যাস ছিল একটা আমের দিনে আম কুড়ানো। তো আমরা বন্ধু বান্ধবরা মিলে, আমরা আমাদের বাড়ি থেকে আমার ভাই, আমি বের হয়ে আরো বন্ধু বান্ধব পাইতাম।
আশেপাশে আমাদের বয়সী। তো ওই দিন সে সময় নামাজ পড়তাম না, আমার আব্বা সবসময় নামাজ পড়তো, সকালে নামাজ পড়তে চলে গেছে। তো সকালবেলা ফজরের নামাজের পরে সঙ্গে সঙ্গে সূর্য ওঠে না, একটু পরে সূর্য ওঠে। তো ওই সময়টা একটা সময় আছে, ওই সময় সবকিছু কেমন চুপ হয়ে যায়, নিস্তব্ধ, কোনো সারা শব্দ নেই। এই সময়টা থাকলে একটু পরে আবার সবকিছু ঠিক হয়ে যায়, এটা আমি এখনো খেয়াল করে দেখি। তো ওই দিন আমি বেরিয়েছি, এরকম কোনো সারা শব্দ নাই, আমি কোনো বন্ধু বান্ধব পাইলাম না, আমি নিজেই একা একাই যাই। আমাদের মসজিদ এলাকাটা তো এমনিতে ভয় পেতাম ওই সময়, অনেক জঙ্গল, তারপর 3টা গোরস্থান, এরপরেও গেছি আমের নেশায়, যাই যদি 1 লাখ বেশি আম পাই এই আশায়। আমাদের ওই মসজিদ পার হয়ে একটা বাড়ি আছে, মেইন রোড থেকে একটু ভিতরের দিকে হয়, 200-300 ফিট ভিতরে ওই বাড়িটা। একটা পুকুর আছে পাশে, সে পুকুরের পাশে রাস্তা দিয়ে ওই বাড়ির দিকে ঢুকতে হয়। তো আমি যাচ্ছি, ওদের বাড়ির সামনে 2-3টা আম গাছ আছে, আমি ভাবছি যে ওই সময় অনেক কেউ যায় নাই এখনো, আমি গেলে আমগুলা পাবো। তো আমি সামনের দিকে তাকাইতেছি, দেখতেছি যে আরো 3-4টা মেয়ে দেখা যায়। ওদের বাড়ির পিছনে একটা মহল্লা আছে, ওই মহল্লার মেয়েরা মনে হয় বেরিয়েছে। তো ওই মহল্লার লোকজন একটু গরিব ছিল, তো ওরা বেরিয়েছে, ওদের মানে কাপড় চোপড় দেখলে বোঝা যায় যে ওই মহল্লারই মেয়ে মনে হয়। তো বেরিয়েছে, ওরা চোখা আম করেতে বেরিয়েছে। আমি এই ভাবনা ইয়ে নেই, আমিও আগাইতেছি ওই বাড়িটার দিকেই। বাড়ির সামনে 2-3টা আম গাছ আছে, আমিও যাচ্ছি ওইদিকে। তো ওই বাড়ির সামনে আমি দেখতেছি ওই মেয়েগুলা স্বাভাবিক এমনিতে দেখি সবসময় এক ধরনের। তো আমি দেখতেছি ওই মেয়েগুলা চুলগুলা মাথার উপরে বেঁধে দেওয়ার মতো খোপা করা, আর ওরা যে দাঁড়ায় আছে কিভাবে জানি। আর আমরাও আম কুড়াইতে বেরোই, আমরা যে কয়জন থাকি একসাথেই থাকি। ওরা দেখি একটা দেখি এক জায়গায়, আরেকটা দিকে একটু ফাঁকে, আরেকটু ফাঁকে। ওই বাড়ির সামনে একটা ঘর ছিল, কাঁচা ঘর। ওই ঘরে কেউ থাকতো না, কেন যে বানাইছিল ওরা, ওই এখন প্রায় পরিত্যক্ত, আমরা গ্রামের ভাষায় বেলা বলি, এগুলো ভেঙে গেছে। তবে ভিতরে আরেকটা মেয়ে, ওই ধরনের মেয়ে। তো আমি আগাইতেছি, আম গাছটার কাছাকাছি এসে পড়ছি, তখন দেখি ওই মেয়েটা যে দেখা যায় পিছনের লেজের মতো দেখা যায়। এমনকি কি লেজের মতো দেখা যায়, এটা কি? এদিকে তাকাইছি, ডান দিকে খটকা লাগছে, আমি তাকাইছি, ওই মেয়েগুলাও তখন কি হয়ে যায় আমার দিকে তাকাইতেছে, আর রীতিমতো আগাইতেছে, সব কটা আমার দিকে আগাইতেছে। আর যে হাঁটতেছে ওরা মানুষের ভাবে হাঁটে একভাবে, আর সেগুলি কিছুটা লাফায়, মানুষের মতো হাঁটতেছে না, লাফায়। তাই কি এগুলো তো মনে হয় অন্য কিছু, তোমরা আসলে খুব একটা বিপদে পড়তেছি। তারপর প্রথম কাজ হচ্ছে ভাগা, পালায় যাওয়া, দৌড় দিছে। আবার ওই মেইন রোডটা পুকুর পার হয়ে মেইন রোড, তার ওই পাশে আমার বন্ধুর বাসা। তাই যদি কোনোভাবে ওই বন্ধুর বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ আমি বেঁচে যাবো, আর কোনো বিপদ হবে না ইনশাল্লাহ। তো এই চিন্তা করে দিছি দৌড়, সামনের দিকে দৌড় দিছি। তো সেই রাস্তা আমরা সবসময় বাইরে যাই, আসি, খেলাধুলা করি, দৌড় দিলে কতক্ষণ দৌড়ানো লাগে, আর পার হয়ে যাই। কিন্তু আমি দৌড়েছি, আমি সেই স্পিডে দৌড়াতে পারতেছি না, পা আমার চলতেছে না, ভারী, রাস্তাও শেষ হয় না। আমি জানি রাস্তাটা মেইন রোডটা পার হইতে পারলে, পুকুর পারে আইসে পড়ছি, মেইন রোডটা পার হইতে পারলে আমি বিপদে থেকে বেঁচে যাই, আমার মনে হয়ে গেছে। কোনোভাবে বন্ধুর বাড়ি ঢুকতে পারলেই হয়েছে। আর এদিকে দেখি ওগুলি আমার পিছনে লাফায় আগাইতেছে। আমি খুব কষ্টে, আমার ভয় পাইতেছি, শরীরে ঘামে ভিজে গেছে। তো আমি খুব কষ্টে দৌড়াই, মেইন রোডের কাছাকাছি এসে বসে। তখন আমি তাকায় দেখি রিক্সাওয়ালা, আমাদের পরিচিত রিক্সাওয়ালা, সে আমরা ভাই করে ডাকি তাদের। আমারও সে দেখছে, আমাকে দেখে সে বলতেছে, তুমি এই ভোরবেলা কই বেরিয়েছো, তুমি হয়তো ঘামছো কেন, তুমি কোথায় গেছিলা? তো আমি ভাই করে বলতাম আমরা, ভাই আমি খুব ভয় পেয়েছি, কিছু দেখছো নাকি? সে আমার বলছে, হ্যাঁ আমি কি দেখছি আমি বলতে পারি না, আমি খুব ভয় পেয়েছি। তো বললো আচ্ছা ঠিক আছে, তুমি আর সমস্যা চাই, মানে বাড়িতে, তোমার বাড়িতে পৌঁছায় দিই। তো তারপরে আমি তো বাড়িতে গেলাম। এরপরে তখন মানে স্বাভাবিক হয়ে গেল, মনে হলো না কিছু কি ছিল, এত ভয় যে পাইছিলাম, স্বপ্নের মতো মনে হইতেছিল। তারপর বাড়িতে গেলাম। এরপরে তো এই জিনিসগুলো আসলে তখন সময় বয়সও কম, বুঝতেও পারি নাই যে কি হয়েছে, আসলে কি দেখছি, কি হইতো ওই দিন আমার সাথে, ভুলেই গেছিলাম। তো এখন এই আপনার ভূত এফএম শুনে তখন মনে হয় একটা করে ঘটনা। তো আমার ঘটনা আসলে মানে ঘটনাটা শুরু হয় আমার জন্মের পর থেকেই। তো ঘটনার শুরু হয়েছে আমার জন্মের পর থেকে। তো মানে ঘটনাটা আসলে জায়গা থেকে শুরু হয়েছে, আমি প্রথম থেকে না বললে আসলে ঘটনাটা আপনি বলেন, বোঝা যাবে না। তো আমার জন্ম হয়েছে 2000 সালে জন্ম হয়েছে। তো জন্মের পরে আপনার 6-7 মাস তেমন কোনো সমস্যা হয় নাই। জন্মের পরে আমার আব্বু হচ্ছে আর্মির চাকরি করে, ছিল রাজশাহী ক্যান্টনমেন্টে। আমরা জায়গার নাম উল্লেখ না করি। আচ্ছা ঠিক আছে। তো ক্যান্টনমেন্টে ছিলাম। ক্যান্টনমেন্টে থাকার পরে আমার আব্বু বিকেল বেলা একদিন আমাকে নিয়ে বের হয়েছে, মানে ঘুরতে বের হয়েছে। তো দেখতে মানে খেয়াল করতেছে যে আমি রাস্তার পাশে একটা জঙ্গল ছিল, তো আমি জাস্ট মানে জঙ্গলের দিকে যেতেছিলাম। ছোট অবস্থায় তখন তো কথা বলতে পারতাম না, 6-7 মাস বয়স। তো জঙ্গলের দিকে ইশারা করে নিয়ে যেতেছি। তো আব্বু এটা তেমন একটা গুরুত্ব দেয় না।
চলে যায়, ওই জায়গা থেকে আমাকে নিয়ে চলে যায়। তো পরবর্তী 2-3 দিন আবার সেম ঘটনা, আমাকে নিয়ে বের হলেই আমি জাস্ট ওই রাস্তার দিকে মানে ওই জঙ্গলটার দিকে যেতে যাচ্ছি। আচ্ছা, তো মানে লাস্ট যেদিন হয়েছে, তো ওই দিন আব্বু বাসায় আসার পরে মানে আমাকে নিয়ে বাসায় আসছে, তারপরে আমি প্রচুর কান্নাকাটি করতেছি, মানে কোনোভাবে সে কান্না থামানো যায় না, ছোট ছিলাম। তো আব্বু আম্মুর সাথে ঘটনাটা শেয়ার করলো যে এরকম এরকম হয়েছে। তো আম্মুর মানে নিয়ে আব্বু গেল যে তাহলে একটা হুজুরের কাছে দেখাই, হুজুর কি বলে। তো হুজুরের কাছে নিয়ে গেছে, তখন আমি স্টিল কান্না করতেছি। ওই অবস্থায় আমাকে হুজুরের কাছে নিয়ে যায়। মানে আশ্চর্যের বিষয় হইতেছে যে হুজুরের কোলে যাওয়ার পরে আমি একদম চুপ, যেন মানে আমার কোনো কিছুই হয় নাই। তো হুজুর বললো যে এটা তেমন কোনো সমস্যা না, ওরে জাস্ট একটা জিনে হয়তো আসর করছে, যার কারণে ওইরকম কান্নাকাটি করতেছে। তো তখন হুজুর আমাকে একটা তাবিজ দেয়। আচ্ছা, সেই তাবিজটা মোটামুটি আমার কাছে 10 বছরের মতো ছিল। তখন তেমন কোনো সমস্যা হয় না, আর ছোট ছিলাম, অতটা মানে বুঝতেও পারি নাই যে এরকম কিছু হইতেছে বা প্যারানরমাল কিছু ঘটতেছে আমার সাথে, আমি বিষয়টা তেমন একটা খেয়াল করি নাই। তো সামহাও আপনার 2010 এরকম সময় আমার তাবিজটা হারায় যায়। মানে কিভাবে হারায় গেছে এটা সঠিক খেয়াল নাই। তো তাবিজ হারায় যাওয়ার মানে যেদিন হারায় গেছে ওই দিন রাত্রেই আমার জ্বর, প্রচন্ড জ্বর, 103-104 বা এরকমই আর কি। তো জ্বর ভালো হইতেছে না, পরে ওষুধ টষুধ খাওয়ানো হলো, জ্বর ভালো হয় না। পরে মানে আমার আব্বু আম্মু কিন্তু জানে, আমি স্টিল তখনও এই ঘটনাটা জানি না যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে। তো এক হুজুরকে নিয়ে আসলো, সেই হুজুরও একটা তাবিজ দিল, কিন্তু ওই তাবিজে আপনার আমি সুরক্ষিত ছিলাম যে আমার কোনো জ্বর বা আমার শারীরিক কোনো প্রবলেম হইতেছিল না, কিন্তু আমি স্বপ্নে ভয় পাইতেছিলাম। মানে স্বপ্নে ভয় পাচ্ছিলেন? হ্যাঁ, এটার কোনো সলিউশন আমার তখনও কেউ দিতে পারেনি। আচ্ছা, মানে স্বপ্নে ভয় পাওয়ার বিষয়টা এরকম ছিল যে আমি প্রায় স্বপ্নে দেখতাম একজন মানুষ। কত বয়স তখন আপনার? আমার বয়স তখন 11-12 বছর। আচ্ছা, ওকে। একজন মানুষ আমার খাটের আশেপাশে দাঁড়ায় রয়েছে। তো লোকটা মোটামুটি 6 থেকে 7 ফিট এরকম লম্বা, আপনার কালো কাপড় পরা। আর সবচেয়ে ভয়ঙ্কর মানে আমার কাছে যেটা বেশি ভয় লাগছে সেটা হচ্ছে ওই অবয়বটা, মানে কালো কাপড় পরা ছিল, আর তার উপরে একটা ঘোমটা ছিল। আচ্ছা, মাথার উপরে ঘোমটা ছিল। ছেলে নামে? হ্যাঁ, কিন্তু আমি ছেলে নামে এটা সঠিক বুঝতে পারিনি, কারণ আমি ফেসটা কখনো দেখিনি, জাস্ট ঘোমটাটা দেখছি। তো এরকম স্বপ্ন দেখতাম, আব্বু আম্মুকে বলতাম, আব্বু আম্মু আমাকে সান্ত্বনা দিত যে না এটা তেমন কিছু না, জাস্ট ভয় পাইছি, মানে এরকম করে আমার জাস্ট কাটাই নিত। তো ওই তাবিজটাও আমার কাছে ছিল প্রায় 3-4 বছরের মতো ছিল। তো বড় হইতেছে, আমার বয়স 14 পার হয়ে 15-তে গেল। আশেপাশে ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আমাকে তাবিজটা নিয়ে খুব মানে বিরক্ত করতো যে এত বড় হয়েছিস এখনো কিসের তাবিজ এই সেই। তো আমি একদিন ইচ্ছা করে তাবিজটা খুলে রাখি, মানে আমার একটা ইচ্ছা যে দেখি কি হয় আজকে, তাবিজটা খুলে রাখি। তো তাবিজ খুলে রেখে আমি ঘুমাইছি। ওই দিন রাত্রে আবার সেম স্বপ্ন দেখতেছি যে ওই অবয়বটা আমার এক পাশে দাঁড়ায় রয়েছে। তো অ্যাজ ইউজুয়াল মানে আমি মোটামুটি 3-4 বছর ধরে একই স্বপ্ন দেখতেছি যে হয় একবার এই পাশে নয় ওই পাশে, মানে এক পাশে না এক পাশে আসি, আপনার সপ্তাহে একবার বা 2বার বা মাসে একবার এরকম ডিস্টেন্সে, কিন্তু কন্টিনিউয়াসলি আমি দেখছি। তো ওই দিন আমি বিষয়টা তেমন একটা গুরুত্ব দিই নাই, যেটা তো আমি রেগুলারই দেখতেছি। কিন্তু ওই দিন মানে যে তাবিজ খোলার পরে ওই দিন দেখলাম যে ওটা নড়লো, অর্থাৎ আগে স্টিল এক জায়গায় দাঁড়ায় ছিল, এখন সেটা আস্তে আস্তে আমার কাছে আসলো। তো কাছে আসার পরে মোটামুটি গ্রাম্য ভাষায় বলতেছে যে তুই কোনো ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। হ্যাঁ, আমি তোর কোনো ক্ষতি করব না, আমাকে তোর মানে তোকে আমার পছন্দ হয়েছে, অর্থাৎ ওই জিনটা বা ওই স্বপ্নের মধ্যেই বলছে, স্বপ্নের মধ্যেই বলছে যে তোকে আমার পছন্দ হয়েছে, আমি সারা জীবন তোর সাথে থাকবো। আচ্ছা, এরকম একটা মানে কথা বলছে। তো আমি এটা মানে এটার জন্য তো আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি যতটুকু জানি বা আমার ধারণা যে আমি ওটা এক জায়গায় স্টিল দেখতেছি, কিন্তু কখনো কাছে আইসা যে এরকম ভাবে বলবে এটা আমি কখনো এক্সপেক্ট করি না। তো তারপর আমি মানে সেন্সলেস। তারপরে আর কি হয়েছে আমার সঠিক মনে নাই। তো পরবর্তীতে সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি যে আমার মানে আমি বিছানায় শুয়ে রয়েছি, আমার সামনে একটা হুজুর রয়েছে। আচ্ছা, তো জ্ঞান ফেরার পরে আমি হুজুরকে বললাম যে এরকম এরকম রাত্রে দেখছি। তো আব্বু বলতেছে যে তাহলে করতে, মানে হুজুরকে বলতেছি যে একটা তাবিজ দেওয়ার জন্য, যার একটা তাবিজ দিলে যদি এই সমস্যাটা না হয়। তো তখন আব্বু বলতেছে, মানে তখন হুজুরটা বলতেছে যে না, ওকে তাবিজ দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু জিনটা বলছে, মানে হুজুরের ভাষায় যে যেহেতু জিনটা বলছে যে ওর কোনো ক্ষতি করবে না, সেহেতু তাবিজ দিয়ে তো তেমন কোনো ফায়দা হইতেছে না, কারণ এটা তাবিজ দিলে ওর সাথে থাকবো, না দিলে ওর সাথে থাকবো।
তো আমি আবার হুজুরের সাথে একটু তাল মিলাইলাম যে আমার ফ্রেন্ডরা এরকম মজা টজা করে। আচ্ছা যাই হোক, তো আর তাবিজ নেওয়া হয় না। তো তারপরে যে ঘটনাটা ঘটে আপনার 7-8 দিন বা 10 দিন এরকম পরে, আমাদের এলাকার নামটা বললাম না, যাত্রা হইতেছে। গ্রামের বাড়িতে যে যাত্রাগুলা হয়, আমি তো ক্যান্টনমেন্টে ছিলাম, বিভিন্ন ক্যান্টনমেন্টে ঘুরছি, যাত্রা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। তো ফ্রেন্ডদের সাথে গেলাম যাত্রা দেখতে। যাত্রা শেষ রাত্রে আনুমানিক 1:30 বা 2টা এরকম সময়। তো যাত্রা শেষ করে আসতেছি, তো আমার 3টা ফ্রেন্ড ছিল। তো আসার সময় আমি না, আমার ফ্রেন্ডরা সবাই আপনার শুটকি মাছের গন্ধ পাইতেছে, যে একটা আশেপাশে শুটকি মাছ থাকলে যেরকম গন্ধ হয় এরকম গন্ধ পাইতেছে। তো আমরা জাস্ট মজা করে জিনিসটা উড়াই দিছি। উড়াই দিয়া যাই হোক আসলাম আমাদের এলাকার যে বাজার আছে, বাজারে যাওয়ার পরে যার যার বাড়ির রাস্তায় শেষে চলে গেল, আমি রাস্তায় একা। আচ্ছা, এখন আমার বাজার থেকে বাড়ির দূরত্ব হইতেছে প্রায় 7-8 মিনিট